আচ্ছা, এই লাস্ট ক্লাস নিয়ে কি আমাদের আলোচনার কোনো প্রয়োজন আছে? কোনো কিছু দেখানো বা কোনো লাস্ট ক্লাসটা জি আসলে একটু একটু কঠিন টাইপের ছিল। তার উপর আবার আমিও পড়ে গেছিলাম সময় টানাটানিতে, আমি ক্লাসটা ভালোভাবে দেখতেও পারি নাই। ওই যে নেম স্পেসটা ক্লিয়ার করেছি, বাট ক্লাসের ওই যে কনস্ট্রাক্টর ওভারলোডেড, মানে এই 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 পয়েন্টটার উপর একটুখানি কথা বলবেন কি? এখন আপনি স্পেসিফিক কোথায় গিয়ে আটকাইছেন সেটা আমাকে দেখাইতে পারবেন? মানে আপনি কি না, এটা দিয়ে এটা প্র্যাকটিস এটা নিয়ে করছেন? দেখেন না, ওইটা প্র্যাকটিস করে আমি শেষ করতে পারছি নেম স্পেস পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে আপনি সেদিনই যখন বলছিলেন তখনই খুব কি ইয়ে লাগতেছিল একটুখানি, মানে দুর্বোধ্য এরকম টাইপের। আচ্ছা, তো সমস্যা নাই, আপনি প্র্যাকটিস করেন, আপনি যেখানে গিয়ে আটকাবেন ওইটা আমাকে দেখাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে যাই। আচ্ছা ঠিক আছে। কারণ আমি যে এই বললাম নরসিংদী যেতে গিয়ে হ্যাঁ, টাইম ম্যানেজ করতে পারি নাই, ক্লাসটা ধরতে পারি নাই। ক্লাসটা একটু ইম্পর্টেন্ট তো। সমস্যা নাই, একটু সময় নিয়ে দেখেন, দেখা যেখানে আটকাবেন সেটা আমার সাথে শেয়ার করবেন। আচ্ছা, এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্ট্যাটিক এন্ড ইনস্ট্যান্স ক্লাস মেম্বারস। তো ক্লাস মেম্বারস একটা বিষয়, তারা হচ্ছে আবার ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিক হতে পারে, এটা আরেকটা বিষয়। এই লেসনে যেগুলি আলোচনা হবে, স্ট্যাটিক ক্লাস মেম্বারস, ইনস্ট্যান্স ক্লাস মেম্বারস, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক এন্ড ইনস্ট্যান্স ক্লাস মেম্বারস। ক্লাস মেম্বারস মূলত যে মেম্বারগুলি একটা ক্লাস হোল্ড করে। হ্যাঁ, আমরা ক্লাসের মধ্যে অনেক কিছুই রাখতে পারি, প্রপার্টিজ, মেথডস, ইভেন্টস, ইন্ডেক্সার্স, আরো অনেক কিছু আছে। এই যেগুলি ফিল্ডস আছে, ফিল্ড, মেথড, প্রপার্টিজ, ইভেন্টস, ইন্ডেক্সার্স, কনস্ট্রাক্টর, এগুলি হচ্ছে ক্লাসের মেম্বার। ক্লাস মেম্বারস, যেমন ফিল্ডস, মেথডস, একটা প্রপার্টিজ, ক্লাসের মধ্যে ইভেন্টস, যেগুলি ইন্ডেক্স। থাকে আর কি, যে অবজেক্ট গুলি থাকে, বিশেষ করে ফিল্ড, 1 2 মেথড, 3 4 5 6টা জিনিস। প্রপার্টিজ, ফিল্ডস, ইভেন্টস, মেথডস, প্রপার্টিজ, ইন্ডেক্সার্স, ইভেন্টস, ইন্ডেক্সার্স। কনস্ট্রাক্টর। ইন্ডেক্সার্স, হ্যাঁ, ইন্ডেক্স বুঝি, বাট ইন্ডেক্সার্সটা তো বুঝি না। বুঝবেন ঠিক আস্তে আছে, আস্তে। আসবে আসবে, তো হ্যাঁ। এগুলি হচ্ছে ক্লাসের মেম্বার, ঠিক আছে। এখন আসে স্ট্যাটিক এন্ড ইনস্ট্যান্স ক্লাস মেম্বারস। When a class member includes a static modifier, the member is called as static member. When no static modifier is present, the member is called as non-static member or instance member. তো আমরা তো মেথডের এক্সাম্পল যখন দেখাইছি তখন ইনস্ট্যান্স মেথড, স্ট্যাটিক মেথড এগুলো দেখাইছি আমরা। তো একইভাবে অন্য মেম্বার গুলিতেও আপনি স্ট্যাটিক মডিফায়ারটা ব্যবহার করতে পারেন। যখন আপনি স্ট্যাটিক মডিফায়ার দিবেন তখন সেটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার হবে, আর যখন স্ট্যাটিক মডিফায়ার না দিবেন তখন সেটা ইনস্ট্যান্স মেম্বার হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, যেমন প্রথমেই পাবলিক স্ট্যাটিক ফ্লুইড টাইপের একটা ভেরিয়েবল আছে পিআই, আর এখানে ইনিশিয়ালাইজ করা হচ্ছে একটা ভ্যালু। তো দেখেন, পিআই ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ড আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল। তারপরে আছে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, বা এটা হচ্ছে আপনার যেহেতু এটা প্রাইভেট, এটার অ্যাক্সেস মডিফায়ার যেহেতু দেওয়া নাই, সো এটা প্রাইভেট। সো প্রাইভেট ভেরিয়েবলকে আপনি ফিল্ডও বলতে পারেন। সো রেডিয়াস হচ্ছে একটা ফিল্ড, ইন্টিজার টাইপের, বাট এটার সাথে দেখেন কোনো স্ট্যাটিক কিওয়ার্ড দেওয়া নেই। সো দ্যাট মিন্স এটা হচ্ছে একটা নন স্ট্যাটিক ফিল্ড বা ইনস্ট্যান্স দ্যাট ফিল্ডও বলতে মিন্স পারি। নন স্ট্যাটিক, নন স্ট্যাটিক নন ফিল্ড, স্ট্যাটিক। বা এটার আপনি ইনস্ট্যান্স ফিল্ডও বলতে পারেন। দ্যাট মিন্স ইনস্ট্যান্স ব্যবহার করে এই ফিল্ডটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর নিচে এরপরে যেটা দেখেন, পাবলিক সার্কেল,
ইন্টিজার দিয়ে রেডিয়াস একটা প্যারামিটার নেম আছে, আর দিস ডট রেডিয়াস আন্ডারস্কোর রেডিয়াস সমান সমান রেডিয়াস। এইটা কি আপনারা একটু বলতে পারবেন যে এটা কি? পাবলিক সার্কেল দিয়ে যে লেখা হয়েছে এটা ওই কি? যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে সার্কেল একটা বৃত্ত তৈরি করে নাকি? না না, আমাদের লেখাপড়া হয়েছে সি শার্প নিয়ে, এটা সি শার্প এটাকে কি বলে? আমরা কিন্তু বিশাল। এই যে শিখছি লাস্ট ক্লাসে, এই স্ট্রাকচারটাকে কি বলে? এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ, এবার এটার একটা স্পেশাল স্ট্রাকচার আছে, এটার একটা স্পেশাল নেম আছে, এটাকে কি বলে? এবং নিচে আরেকটা আছে পাবলিক ফ্লুয়েড ক্যালকুলেট এরিয়া, হ্যাঁ, এটাকে কি বলে? আর এটার ভিতরে তো আমাদের লজিক আছে, এটার ভিতরে লজিক আছে, দুইটা আলাদা জিনিস। আপনি কি ধরতে পারতেছেন এই দুইটার কোনটা কি জিনিস? ওই তো ক্লাসটা প্র্যাকটিস হয় না, এই জন্য ধরতে পারতেছি না। একটু একটু মনে পড়ছে, বাট আচ্ছা, অন্য ক্লিয়ার না। কারো কি অবস্থা? এই এগুলি যখন আপনি ধরতে পারবেন তখনই কিন্তু ভালো প্রোগ্রামিং করতে পারবেন। হুম। আর আপনি যখন বড় প্রজেক্ট ওপেন করবেন তখন আপনার সামনে এরকম থাকবে না, তো আপনাকে এটা বুঝতে হবে। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টরের আপনার যেই ক্যারেক্টারিস্টিক্স, কনস্ট্রাক্টরের যে স্ট্রাকচার সেটার সাথে এটা মিলে কিনা দেখেন, এটার কোনো রিটার্ন টাইপ নেই। সার্কেল এটা হচ্ছে ক্লাসের নামে একটা নাম, আর এটার প্যারামিটার আছে, সো এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। আর নিচেরটা হচ্ছে একটা মেথড, এটা রিটার্ন টাইপ আছে, এই মেথডের একটা নেম আছে, এটা দিয়ে প্যারামিটার পাস করা হয়নি, ভিতরে লজিক গুলি আছে, সো এটা হচ্ছে একটা মেথড। এখন কি বিষয়টা ক্লিয়ার হচ্ছে? হুম। আচ্ছা, আর এরপরে নিচে দেখতেছেন এখানে হচ্ছে আপনার কল করা হয়েছে, এগুলো ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে এবং ক্যালকুলেট এরিয়া, ইনস্ট্যান্স মেথড কল করা হয়েছে। হ্যাঁ, ইনস্ট্যান্স মেথড কল করা হয়েছে। সো এটা হচ্ছে স্ট্যাটিক এবং ইনস্ট্যান্সের একটা এক্সাম্পল আর কি এখানে। তো এগুলি হচ্ছে, এই মেথডটা হচ্ছে আপনার ইনস্ট্যান্স মেথড, এটা স্ট্যাটিক করা যাইতো যদি আমরা এখানে স্ট্যাটিক কিওয়ার্ড দিতাম, তাহলে এটা স্ট্যাটিক হইতো, সেক্ষেত্রে আর এইভাবে কল হইতো না। স্ট্যাটিক মেথড তো কল আমরা ক্লাসের নেম ডট মেথডের নেম হ্যাঁ, এইভাবে কল ক্লাসের করি। নেম স্পেস এবং ক্লাস দিয়ে কল করা যাবে। তো এই হলো একটা এক্সাম্পল, আমরা এটার প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে এখানে আমরা যেটা করব, একটা ক্লাস ক্রিয়েট করবো আর এখানে ফিল্ড দেবো। সার্কেল একটা ক্লাস নিলাম, এখন এটার মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিব, এর একটা ভ্যালু আছে, সরি এফআই তো না, এটা পিআই, পিআই। ওই যে সার্কেলের একটা সূত্র আছে, সেই অনুযায়ী এটার ভ্যালুটা হচ্ছে 3.1.1, 3.14 পাই এর 3.1.1। মান, পাই হ্যাঁ হ্যাঁ ভ্যালু অফ পাই। হ্যাঁ, 3.1.1। এরপরে ইন্টিজার দিয়ে একটা ভেরিয়েবল নিব, ইন্টিজার ভেরিয়েবলের নাম কি আছে এখানে, রেডিয়াস। যা দেখেন আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, এইখানে হচ্ছে আমরা এই যে রেডিয়াসের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব হচ্ছে এই কনস্ট্রাক্টর দিয়ে। তারপরে একটা মেথড,
আচ্ছা এখানে জাস্ট কিছুই না, এটা একটা সূত্র আর কি, রেডিয়াসের সূত্র। তো এখানে কিছুই না, আমরা পায়ের মানের সাথে রেডিয়াস দিয়ে আমরা যে ভ্যালুটা পাস করব, সেই ভ্যালুটা এটার সাথে গুণ হয়ে একটা ভ্যালু আসবে। এখন আমরা যেটা করব, সার্কেল ক্লাসের একটা অবজেক্ট নেই, সার্কেল সার্কেল রেডিয়াস। আর এইখানে হচ্ছে আমরা এই যে রেডিয়াসের ভ্যালুটা পাস করব, সাপোজ দিলাম 5। আচ্ছা 78.525 একটা রেজাল্ট আসছে। তো আমরা আসলে এখানে যে বিষয়গুলি শিখবো সেটা হচ্ছে ইনস্টেন্স এবং স্ট্যাটিক এবং ইনস্টেন্স যে ক্লাস মেম্বারস আছে সেগুলো হচ্ছে আমাদের শেখার বিষয়। 110 টাকা তো আমরা একটু স্লাইড থেকে আসি। দেখ ভিতরে তুলে রাখো ভালো করে। আচ্ছা, difference between static and instance members. Static members are invoked using class name, whereas instance members are invoked using instance name. And এই জিনিসটা কিন্তু আমরা আগেও শিখছি। হ্যাঁ যেমন পাই হচ্ছে একটা স্ট্যাটিক মেম্বার, এই যে দেখেন পাই, পাই একটা স্ট্যাটিক মেম্বার। এই জন্য পায়ের সার্কেল ডট পিআই সরাসরি এটারে আমরা কল করতে পারছি, ইনভোক করতে পারছি। তো এটা হচ্ছে স্ট্যাটিক ক্লাস মেম্বারে কল করা। আর নিচে হচ্ছে দেখেন ইনস্টেন্স ক্লাস মেম্বারে কল করা। এটা আমরা প্রথমে যে সার্কেলের একটা ইনস্টেন্স ক্রিয়েট করলাম, এটা আপনি ইনস্টেন্স বা অবজেক্ট বলতে পারেন, একটা ইনস্টেন্স ক্রিয়েট করলাম এবং এই ইনস্টেন্স ব্যবহার করে সার্কেল ডট ক্যালকুলেট এরিয়া, ওরা ক্যালকুলেট এরিয়া নাম দিয়েছে মেথডটার। তো ক্যালকুলেট এরিয়া মেথডটা হচ্ছে কল করা হয়েছে। তো আমরা আমরা এখানে ক্যালকুলেট এরিয়া নাম দিই আমার মেথডটা। এরিয়া এরিয়া নাম দিই। তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। An instance member belongs to a specific instance of class. If I create three objects of a class, I will have three set of instance members in the memory. দেখেন নিচে যে এক্সাম্পলটার মধ্যে তিনবার কিন্তু কল করা হয়েছে, তিনটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, ক্লাস কিন্তু ওই সার্কেলে, একটাই সার্কেলেই কিন্তু এটার ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে। এখানে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে। তো বলতেছে ইফ আই ক্রিয়েট থ্রি অবজেক্ট অফ এ ক্লাস, আমরা যদি তিনটা অবজেক্ট যদি ক্রিয়েট করি, আই উইল হ্যাভ থ্রি সেট অফ ইনস্ট্যান্স মেম্বারস ইন দ্য মেমোরি। মানে মেমোরিতে কিন্তু আমার তিনটা ইনস্ট্যান্সের ক্রিয়েট হয়ে যাবে। তিনটা ইনস্ট্যান্স মানে জাস্ট এটা কিভাবে বোঝাবো, কপি। হ্যাঁ এটা কপি, তিনটা কপি ওইখানে ক্রিয়েট হয়ে যাবে মেমোরিতে, তিনটা কপি এবং তিনটা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ যেমন এইখানে দেখেন দুইটা দেখানো আছে, প্রথমটার মধ্যে প্রথমটার ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, এটা 5 পাস করা হয়েছে এবং এই যে ক্যালকুলেট এরিয়া এটা কল করা হয়েছে। আর দ্বিতীয়টা 6 পাস করা হয়েছে, ক্যালকুলেট এরিয়া কল করা হয়েছে। আর ফাইনালি আমরা তো ইয়াটা দেখবো, আউটপুটটা আমরাও সেম কাজটা করি, তাহলে বুঝতে পারবো। আমরা তিনটা করলাম, 5, আচ্ছা সার্কেল 2, সার্কেল 3। 2 হইছে 3 হবে না? হ্যাঁ 3।
সিক্স পাস করলাম, এখানে আমরা 7 পাস করলাম। আচ্ছা, তিনটা সেম ভ্যালুই গেছে। এখানে যেটা হয়েছে, তিনটার আমি একই ইনস্ট্যান্স দিয়ে কল করছি। এটা তো আসলে সার্কেল 2, এটা তো আসলে সার্কেল 3। সার্কেল 3। এবার রান করে দেখি, এখন দেখেন ভ্যালুগুলি আলাদা হচ্ছে। এই তো এখানে যেটা বোঝার বিষয়, আমি যখন এই ক্লাসের যখন তিনটা ইনস্টেন্স ক্রিয়েট করলাম, তখন কিন্তু আসলে এই ক্লাসের তিনটা সেট তৈরি হয়েছে। মেমোরির মধ্যে একটা ক্লাস যদিও, কিন্তু মেমোরিতে তিনটা সেট আছে। তো এই তিনটা সেট আমি পরপর যখন এই যে প্রথমবার যখন এই যে সার্কেল দিয়ে যখন আমি কল করলাম, তিনবারই ক্যালকুলেট এরিয়া মেথডে তিনবারই যখন কল করলাম, তখন ভ্যালু হয়েছে সেম। কারণ ওই যে সার্কেল এটা হচ্ছে একটা সেট, সার্কেল 2 এটা আরেকটা, সার্কেল 3 এটা আরেকটা, তিনটা ইনস্টেন্স। আমরা আসলে এটার প্রপার ওয়ার্ডটা হচ্ছে ইনস্টেন্স, তিনটা ইনস্টেন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি একটা ইনস্টেন্স দিয়ে যখন কল করছি তখন সেম ভ্যালু পাইছি। এখন এই ইনস্টেন্স গুলি যখন আমি ইন্ডিভিজুয়াল ইনস্টেন্স দিয়ে কল করলাম, তখন কিন্তু দেখেন ডিফারেন্ট ভ্যালু পাইতেছি। দ্যাট মিন্স মেমোরিতে ইন্ডিভিজুয়ালি তিনটা ইনস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। এই বিষয়টা এখানে সার্কেলের ভ্যালুটা কোন জায়গা থেকে আনতে? আচ্ছা, সার্কেলের ভ্যালুটা হচ্ছে এইখানে প্রোগ্রামটা একটু বোঝার আছে। দেখেন, এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের একটা প্যারামিটার আছে রেডিয়াস। এই রেডিয়াস দিয়ে যে ভ্যালুটা আমি পাস করব, সেটা হচ্ছে অ্যাসাইন হবে এই রেডিয়াস। আমার একটা ফিল্ড আছে এখানে, এই ফিল্ডে। তো আমি কিভাবে পাস করব, আমি দেখেন এইখানে যখন এই যে সার্কেল কনস্ট্রাক্টরে আমি কল করছি, তখন কিন্তু প্যারামিটার দিয়ে 5 পাস করছি। দ্যাট মিন্স এই প্যারামিটারটা আমি ইউজ করছি, এই প্যারামিটার দিয়ে 5 পাস করছি, এবং 5 অ্যাসাইন হয়েছে এই যে রেডিয়াস ফিল্ডের মধ্যে। দেন ফাইনালি আমি কি করছি, কল করছি ক্যালকুলেট এরিয়া মেথড। ক্যালকুলেট এরিয়া মেথড হলো এইটা। তো এটার কোনো প্যারামিটার দেই নাই আমি। ক্যালকুলেট এরিয়া মেথডে যেটা হয়েছে, এখানে পায়ের ভ্যালু, আগের এর ভ্যালু কিন্তু এখানে অ্যাসাইন করা আছে 3.171, এই পায়ের ভ্যালু অ্যাসাইন করা আছে। আর রেডিয়াসের ভ্যালু তাইলে কত, কি বলতে পারবেন? রেডিয়াসের ভ্যালু কিন্তু এখানে অ্যাসাইন হয়েছে। এই যে আমি রেডিয়াস এই প্যারামিটারের মাধ্যমে পাস করছি কত, 5। এটা 5 হ্যাঁ, এই 5 পাস করছি এবং এইখানে অ্যাসাইন করছি। এটা হচ্ছে কি আমার ফিল্ড, এই যে রেডিয়াস ফিল্ড। এই রেডিয়াস ফিল্ডে আমি 5 অ্যাসাইন করছি, সো এটার ভ্যালুও 5। সো এখানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে আমার পাই। তো এই তিনটা গুণ করে যে ভ্যালু আসে, সেটাই হচ্ছে আমার এই ভ্যালুটা। তো সেম জিনিসটা রিপিট হয়েছে আবার এখানে। এখানে আইসা আমি 6 পাস করছি, আর এখানে এসে 7 পাস করছি, যার কারণে আমার ভ্যালুগুলি এখানে ডিফারেন্ট হয়েছে। তো এই প্রোগ্রামটা এখন কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। কিন্তু ওই জিনিসটা উল্টো হয়ে গেল না? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ক্যালকুলেশনটা, আপনি একটু এই যে ইয়েতে যান, হ্যাঁ, যে লাস্টের টুকু ফার্স্টের টুকু লাস্টে এরকম লাগতেছে। কোন জায়গাটায়? মনে করেন যে আমি যে এই যে সূত্রটা লিখলাম লাস্টের টুকু, এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি আমরা ফার্স্টে নিতে পারি না? ফার্স্টে বলতে কোনটা? এটা আগে পরে করলে তো কোনো বিষয় না, এটা তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এখন আমি যদি আগে রেডিয়াস নিয়ে আসি, পরে পাই নিয়ে আসি, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? কারণ আমাদের এক্সাম্পলে এটা একটা সূত্র আর কি, এটা হলো একটা ম্যাথমেটিক্যাল সূত্র। হ্যাঁ, আমরা আগে পায়ের ভ্যালু বাইর করছি না? আচ্ছা, এখানে ঠিকই আছে, পাই ডট রেডিয়াস, এটা একটা সূত্র। অনেকদিন আগে সূত্র, এখন তো মনে নাই। তো এটা যদি আমি এই একই
রেজাল্ট আসবে। আপনি যদি পাই আগে পরে করেন, ধরেন পাই আপনি নিয়ে আসলেন সবার লাস্টে, ক্যালকুলেশন করেন, ফাইনালি কি রেজাল্ট আসবে? একই রেজাল্ট আসবে, ডিফারেন্ট রেজাল্ট আসবে না। সাইদ ভাই এখানে আরেকটা জিনিস, আমি যদি আবার এখানে গুণ চিহ্ন দিয়ে আপনি যদি আবার পাই সিলেক্ট করি তাহলে কি আবার মানটা বেড়ে যাবে না? বুঝি নাই আপনার কথাটা। ওই যে সূত্রটার মধ্যে পাই স্টার চিহ্ন দিয়েছেন, আমি ইনটু, তারপরে রেডিয়াস, তারপর স্টার, তারপর আবার রেডিয়াস, আবার স্টার চিহ্ন দিয়ে আমি যদি আবার পাই ইউজ করি তাহলে তো পারবি। তাহলে তো ভালো ভাই, এটা তো আমাদের তো এটা শিখার বিষয় না, এটা তো হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। হ্যাঁ, এগুলি তো আপনারা জানেন, আমাদের তো এটা শিখার বিষয় না। আমরা শিখতেছি সি শার্প। হ্যাঁ, এটা সি শার্পের কোনো টার্ম না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে হবে ও আচ্ছা, তার মানে আমি যদি এখানে আমার মাইনাস চিহ্ন ইউজ করি বা প্লাস চিহ্ন ইউজ করি তার ভ্যালুটা সে শো করবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একদম বেসিক ক্যালকুলেশন। হ্যাঁ, আমরা এই যে বীজগণিতে যেভাবে আমরা ব্যবহার করছি এটা সেভাবেই এইখানে ধরেন আমাদের শিখার কিছু নাই। আমাদের শিখার বিষয় হচ্ছে এগুলি, যে আমরা স্ট্যাটিক ফিল্ড ব্যবহার করতেছি, যে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, 3টা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, এতে করে আমার ক্লাসের 3টা ইনস্ট্যান্স 3টা সেট ওই যে মেমোরিতে তৈরি হইলো। হ্যাঁ, 3টা সেটরে আমি আলাদা আলাদা ভাবে ব্যবহার করলাম। একই মেথডে দেখেন কল করছি কিন্তু আমার ইনস্ট্যান্স আলাদা, একই মেথড কল করছি, ইনস্ট্যান্স আলাদা। আমি প্যারামিটার দিয়ে ভ্যালু পাস করছি আলাদা, যার কারণে আমার রেজাল্ট শো হচ্ছে আলাদা। এগুলি হচ্ছে আমার শেখার বিষয়। আচ্ছা, ইনস্ট্যান্স একসাথে কতগুলা ক্রিয়েট করা যাবে, এর কোনো লিমিটেশন আছে কিনা? আনলিমিটেড, আপনার আনলিমিটেড না? আচ্ছা ঠিক আছে। এবার থাকলেও এগুলি 1000-এর উপরে আমরা এত জীবনে ওটা অ্যাচিভ করা সম্ভব না। আচ্ছা, আমরা স্লাইডে যাই। তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনার মানে রেজাল্টটা কিভাবে প্রিন্ট করবো সেটা সবকিছু আমার মধ্যে, সেটা ওখানে যেটাই হোক না কেন। হ্যাঁ, এটা তো অবশ্যই। আপনি প্রোগ্রামার, আপনি তো এটারে যে কোনো ভাবেই প্রিন্ট করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এটা যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যেমনি খুশি এমনি করতে পারেন। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে রেডিয়াস কিভাবে বের করতে হয় সার্কেলের, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এরিয়া কিভাবে বের করতে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি অন্য কিছু দিয়ে করতে পারবেন, কারণ আপনি যা শিখার জন্য একটা এক্সাম্পল দিয়ে শিখলেন, প্র্যাকটিক্যাল লাইফে আপনি আপনার মতো করে যা সেটা করবেন। ওকে, আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এটা আমরা দেখছি। আচ্ছা, স্ট্যাটিক মেম্বারস আর ইনভোকড ইউজিং নেম, আচ্ছা এটা আমরা দেখছি। আচ্ছা, এটা an instance member belongs to a specific instance of a class, যেটা বুঝাইছে। ইনস্ট্যান্স মেম্বার হলো এগুলি, যেমন এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স মেম্বার, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স মেম্বার। সো ইনস্ট্যান্স মেম্বার বিলংস টু এ স্পেসিফিক ইনস্ট্যান্স। যেমন এই ইনস্ট্যান্স মেম্বারটা এই ইনস্ট্যান্সের সাথে রিলেটেড। আমার যেহেতু 3টা সেট, তাহলে এই আমি যখন এই সেট মানে এই ইনস্ট্যান্স দিয়ে এটাকে কল করব, দ্যাট মিন্স আমি এই সেট একটা কল করছি। আবার আমি যখন এই ইনস্ট্যান্স দিয়ে এটা কল করব, তাহলে আমি এই সেট একটা কল করছি, যেহেতু আমার আলাদা আলাদা 3টা সেট ক্রিয়েট হয়েছে। এরকম এটাও তাই। তো যার কারণে আমি যখন দেখেন, আমি কিন্তু মেথডের সাথে কোনো ভ্যালু টেলু পাস করি নাই প্যারামিটার দিয়ে। তাইলে আমি যেহেতু একই মেথড কল করছি, তাইলে ভ্যালু আলাদা হয় কেন? বিকজ অফ এই ইনস্ট্যান্স। আমি যখন এই ইনস্ট্যান্সটা দিয়ে এটা কল করি তখন হচ্ছে সে 7 পায়, আবার এটা দিয়ে কল করলে 6 পায়, এটা দিয়ে করলে 7 পায়। দ্যাট মিন্স সেটগুলি টোটালি ইন্ডিপেন্ডেন্ট, আলাদা। If I create 3 objects of a class, I will have 3 set of instance members in the memory, whereas there will ever be only one copy of instance member, no matter how many instance of a class are created. এখানে যেটা বলছে দেখেন, এখানে যে স্ট্যাটিক মেম্বার আছে, আমি যত এই ক্লাসের যতই ইনস্ট্যান্স ক্রিয়েট করি, 3টা 4টা 5টা 10টা 20টা যতই ক্রিয়েট করি, আমার এই স্ট্যাটিক ফিল্ড কিন্তু স্ট্যাটিক মেম্বার যেগুলি আছে ওগুলি কিন্তু একবারই কল হয়, একবারই ক্রিয়েট হয়, যার কারণে হচ্ছে এটা আসলে স্ট্যাটিক, একবারই ক্রিয়েট হয়। সো এই কথাটাই এখানে বলছে, if I create 3 objects of a class, I will have 3 set of instance member in the memory. মেমোরিতে 3টা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে, whereas there will ever be only one copy of static member. So static member কিন্তু ওই একটাই কপি থাকবে,
যদিও আমার ইনস্ট্যান্স নাম্বারে 3টা কপি ক্রিয়েট হয়ে গেছে, এই আসলে এই ক্লাসের যে 3টা সেট আমরা বলতেছি, 3টা সেটের মধ্যে কিন্তু এই স্ট্যাটিক ফিল্ড যেটা আছে সেটা 3বার ক্রিয়েট হবে না, সেটা একবারই ক্রিয়েট হবে। অন্যগুলি 3বার হবে, এটা স্ট্যাটিক ফিল্ড, এটা হচ্ছে 3বার হবে। আমার এটা সরি, এটা স্ট্যাটিক না, এটা নন স্ট্যাটিক বা ইনস্ট্যান্স, এটাও ইনস্ট্যান্স ফিল্ড। তো এটা 3বার হবে, কিন্তু যেটা স্ট্যাটিক সেটা একবারই হবে। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। ইফ আই ক্রিয়েট 3 অবজেক্ট অফ এ ক্লাস, আই উইল হ্যাভ 3 সেট অফ ইনস্ট্যান্স মেম্বারস ইন দ্য মেমরি। মানে ইনস্ট্যান্স মেম্বারগুলির 3টা সেট ক্রিয়েট হয়ে যাবে। Whereas there will ever be only one copy of static member. But static member এর আমার একটাই কপি থাকবে, no matter how many instance of a class are create. মানে আপনি যদি 1000 ইনস্ট্যান্সও ক্রিয়েট করেন, আমার স্ট্যাটিকের মেম্বারের জন্য হচ্ছে একটাই কপি ক্রিয়েট হবে। সো এই জিনিসটাই এখানে বলা হয়েছে, এই যে এটা। সো এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। আমরা নেক্সটে যাই। স্ট্যাটিক কনস্ট্রাক্টর। Static constructors are used to initialize static fields in a class. We declare a static constructor by using static keyword in front of constructor name. আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যে স্ট্যাটিক কনস্ট্রাক্টরও ক্রিয়েট করতে পারি, এবং আমরা এই স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা মূলত এই যে স্ট্যাটিক ফিল্ডের জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করার জন্য ব্যবহার করি স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা। আর স্ট্যাটিক কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে যে এই যে প্রথমে স্ট্যাটিক কনস্ট্রাক্টরের নাম, তার আগে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করব। তো আমরা আমাদের ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে অলরেডি, তো এটা স্ট্যাটিক না, আমরা একটা স্ট্যাটিক কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আচ্ছা, স্ট্যাটিক কনস্ট্রাক্টর দিয়ে আমরা স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। যে বিষয়টা এখানে শেখার বিষয়, static constructors are used to initialize static fields in a class. মানে এটা হচ্ছে একটা স্ট্যাটিক ফিল্ড, এটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এই স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা ব্যবহার করি। We declare a static constructor by using static keyword. স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, এই যে স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করছি হচ্ছে স্ট্যাটিক কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য। সিম্পল জিনিস, এই ইন ফ্রন্ট অফ দ্য কনস্ট্রাক্টর। তো এইটুকুই, এটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, static constructor cannot have parameter. If we provide parameter in static constructor, we will get an error. স্ট্যাটিক কনস্ট্রাক্টর একটা বিষয় আছে, দেখেন এই যে স্ট্যাটিক কনস্ট্রাক্টর, এটা কিন্তু কোনো প্যারামিটার এটাতে থাকতে পারবে না। আমরা এই যে এটা হচ্ছে ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর, এইখানে আমাদের একটা প্যারামিটার আছে, কিন্তু আমি যদি স্ট্যাটিক কনস্ট্রাক্টরে প্যারামিটার দেই তাহলে কি হবে? ওয়েট পাই যদি এরকম করতে চাই, ওইটার মতো পায়ের ভ্যালুটা আমি নিতে চাচ্ছি এইভাবে। দেখেন এখানে আমার এররের একটা অ্যালার্ট দিচ্ছে, স্ট্যাটিক কনস্ট্রাক্টর মাস্ট বি প্যারামিটারলেস। ইন্টেলিজেন্স আমাকে এটাই বলতেছে। এটা সার্কেল ডট সার্কেল, এটা হচ্ছে আমার স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা। ফ্লুয়েড হচ্ছে এইখানে আমি ফ্লুয়েড টাইপের একটা ভেরিয়েবল প্যারামিটার নিচ্ছি, সেটা বলতেছে। আর এটা হচ্ছে মেসেজটা, এই স্ট্যাটিক কনস্ট্রাক্টর মাস্ট বি প্যারামিটারলেস। তার মানে কি বোঝাচ্ছে, আমরা স্ট্যাটিক কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার রাখতে পারবো না। স্ট্যাটিক কনস্ট্রাক্টর অবশ্যই প্যারামিটার লেস হইতে হবে। হ্যাঁ, এই কথাটাই এখানে বোঝাচ্ছে।
static constructors are called before instance constructor. এটা একটা খুব মজার জিনিস। আমার এখানে ক্লাসের মধ্যে দুইটা কনস্ট্রাক্টর আছে দেখেন, এটা হচ্ছে ইনস্ট্যান্স কনস্ট্রাক্টর আর এটা হচ্ছে স্ট্যাটিক কনস্ট্রাক্টর। আমার ইনস্ট্যান্স কনস্ট্রাক্টরটা আমি আগে ডিক্লেয়ার করছি, স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা পরে ডিক্লেয়ার করছি। তাইলে আমি যখন এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, স্বাভাবিকভাবেই এই ক্লাসের কনস্ট্রাক্টর গুলো হচ্ছে কল হবে, মানে আমি যেই কনস্ট্রাক্টরটা দিয়ে কল করব সেটাই কল হবে। তো আমি যদি এইখানে এই ক্লাসের অবজেক্টটা এখানে আমরা অলরেডি ক্রিয়েট করছি, আমরা রান করে একটু ডিবাগ করে দেখি বিষয়টা। এখানে ডিবাগার বসাইলাম, এখানেও ডিবাগার বসাইলাম। আচ্ছা, আমি শুরু করি। দেখেন আমার এক্সিকিউশন শুরু হয়েছে এখান থেকে। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে, প্রথমে আমি যেহেতু এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং এটার একটা ইনস্ট্যান্স কল করা হয়েছে, দ্যাট মিন্স এই ক্লাসটা এখন ইনিশিয়ালাইজ হবে। সো ইনিশিয়ালাইজ হওয়ার জন্য কি হইলো দেখেন, প্রথমে সে আসছে হচ্ছে এখানে আমার এই যে স্ট্যাটিক কনস্ট্রাক্টরে আসছে। আমার কিন্তু আগে ইনস্ট্যান্স কনস্ট্রাক্টরটা দেওয়া আছে, বাট সে প্রথমে চলে আসছে স্ট্যাটিক কনস্ট্রাক্টরে। দেখেন এটা বাদ দিয়ে সে এখানে চলে আসছে, পরে সে যাবে হচ্ছে এখানে। আমি একটু আগাই সামনের দিকে, ভ্যালু অ্যাসাইন হলো, এখন দেখেন সে এখানে আসছে, তার মানে এখান থেকে এখানে গেল উল্টা। এটা আমি আগে এটা রাখতে পারতাম, পরে এটা রাখতে পারতাম, তাইলে সে উপর থেকে নিচে আসতো। সো এখন যেহেতু আমি এটা পরে রাখছি, তাই আগে এখানে আসছে। এটা কেন হয়েছে? কারণ static constructors are called before instance constructor. That means static constructorটা instance constructor এর আগে কল হবে। তো এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, শেখার বিষয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যেহেতু তিনবার, এটা তিনবার কল হলো, আর এই ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করবে। Next is I. Static constructor is called only once, no matter how many instances you create. এটা আরেকটা বিষয়, এই যে স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা এটা একবারেই হচ্ছে কল হয়। আমি যতগুলো এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তিনটা করছি, যদি আরো বেশিও করি, তারপরও সে এটা একবারেই কল করবে, কিন্তু ইনস্ট্যান্স কনস্ট্রাক্টরটা সে বেশি কল করবে। মানে আমি যতগুলি হচ্ছে আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করব ততবার সে কল করবে। তা আমরা আরেকবার দেখি। ডিবাগার দিয়ে করতে হবে। প্রথমে তো স্ট্যাটিক কনস্ট্রাক্টরে চলে আসলো, নেক্সটে যাই। এই যে ইনস্ট্যান্স কনস্ট্রাক্টরে আসছে, আবার এইবার দেখেন আমি প্রথমবার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, সে অবজেক্টগুলি ওইখানে ইনিশিয়ালাইজ করলো। এখন আমি দ্বিতীয়বার আবার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাচ্ছি, এইবার কি হয় বিষয়টা একটু খেয়াল করো।
দেখেন আবার ক্লাসের মধ্যে আসছে এবং সে এই যে ইনস্ট্যান্স কনস্ট্রাক্টরের মধ্যে এই ডিবাগারটা আমার এখানে আসছে, এখানে কিন্তু সে আর যায় নাই। এখানে প্রথমবার আসার কথা কিন্তু এখানে সে যায় না, প্রথমবার আসছে এখন আর যাবে না, সেকেন্ড টাইম আর যাবে না, থার্ড টাইম ফোর্থ টাইম আর যাবে না। সামনে আগাই, এখানে চলে বাস্তবে আসবে। তো স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা একবারই লাগে, ওর ভ্যালুটা একবার পাইলেই তো ওই ভ্যালুটাই সব জায়গায় কাজে লাগায় না? হ্যাঁ ওটা ব্যাপারটা লাগায় কি তাই? কিন্তু, হ্যাঁ সেটা লাগায়, তো আমি তো দেখেন এই ক্লাসটারে আমি কয়বার ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, 3বার ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। এখানে বোঝার হ্যাঁ, বিষয় আছে, হ্যাঁ এখানে বোঝার বিষয় আছে। যেহেতু আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, নিয়ম হইলো আমি যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করবো তখন ওই ক্লাসের অবজেক্টগুলি সে ইনিশিয়ালাইজ করবে। আমি দ্বিতীয়বার যখন হ্যাঁ, আবার ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, দ্বিতীয়বার আবার সেই অবজেক্টগুলি ইনিশিয়ালাইজ করবে এবং ওগুলি একটা একটা করে সেট ক্রিয়েট হতে থাকে মেমোরিতে। থার্ড টাইমও সে ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, থার্ড টাইমও সে সেট ক্রিয়েট করবে। কিন্তু এখানে এই জিনিসটা ইন্টারেস্টিং একটা বিষয়, দেখেন সে যতবারই সেট ক্রিয়েট করতেছে শুধুমাত্র প্রথমবার সে আমার যে স্ট্যাটিক কনস্ট্রাক্টরটা আছে ওইটারে সে কল করছে। এরপরে কিন্তু আমি দেখেন বারবার আবার এই যে ক্লাসে আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, আবার অবজেক্ট ক্রিয়েট করতেছি, তখন কিন্তু আর সে ওই ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতেছে না। না তো করতেছে না সেটাই তো, মানে হ্যাঁ করতেছে না আমার ধারণায় কারণ হচ্ছে ওইটার আর ইনস্ট্যান্সের দরকার নাই, কারণ ওই প্রতিবারে তো ওই সেম ভ্যালুটাই হবে। আর যেগুলো সেটা তো তার ইনস্ট্যান্স, একটা ইন্টারনাল মেকানিজম আছে, মানে এই মেকানিজমটা আমরা জানতেছি আর কি। বুঝতে পারছেন, সেটা তো বুঝেই গেছে যে একটা ইনস্ট্যান্স স্ট্যাটিকটা আর দরকার নেই, এটা আপনি বাইরে থেকে বুঝতেছেন, কিন্তু আমাদের তো মেকানিজমটা বুঝতে হবে। হ্যাঁ মেকানিজম কিন্তু আপনি যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন, নিয়ম হচ্ছে ওই ক্লাসের সমস্ত অবজেক্টগুলি ইনিশিয়ালাইজ হবে। সবকিছু ইনিশিয়ালাইজ হয়ে হ্যাঁ ক্রিয়েট সবকিছু হবে। সবগুলি অবজেক্ট হচ্ছে আপনার ইনিশিয়ালাইজ হবে। তাইলে আমি যখন আবার সেকেন্ড টাইম এটারে আবার ডিক্লেয়ার করতেছি, সেকেন্ড টাইম আবার সবগুলি ইনিশিয়ালাইজ হবে। হ্যাঁ এটাই তো কনসেপ্ট। তো এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমার যে স্ট্যাটিক কনস্ট্রাক্টটা আছে ওইটা সে একবারই হচ্ছে ইনিশিয়ালাইজ করবে, মানে একবারই এবং কল সে করবে। সবার আগে করে নেবে। হ্যাঁ আবার সে সবার আগে করবে, হ্যাঁ, আগে করবে, আগে ওই প্রথমবারই করবে, সবার আগে করবে, সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম আপনি যতবারই এগুলির অবজেক্ট ক্রিয়েট করেন আর ওটা কল হবে না। এটা এই হচ্ছে কনসেপ্ট। Static constructor cannot have access modifiers. If we provide access modifier for a static constructor, compiler will raise an error. যেটা এখানে বলতেছে এটা তো আমাদের স্ট্যাটিক কনস্ট্রাক্টর, দেখেন এটার আগে কিন্তু কোনো আমার অ্যাক্সেস মডিফায়ার অ্যাক্সেস নাই। মডিফায়ার নাই। আমি যদি এটাতে ধরেন পাবলিক দিলাম, পাবলিক কি হচ্ছে, লাল দাগ চলে আসছে। দেখেন access modifiers are not allowed on static constructor। এখানেও দেখেন তাই কথা, access modifiers are not allowed on static constructor। তার মানে আমরা কি বুঝলাম, স্ট্যাটিক কনস্ট্রাক্টরে অ্যাক্সেস মডিফায়ার দিতে পারবো না, মানে অ্যালাউড, এটা অ্যালাউডই না। তার মানে ও কি প্রাইভেট থাকে নাকি? এটার মিনিং কি প্রাইভেট? এটা প্রাইভেটও না পাবলিকও না। যেহেতু স্ট্যাটিক কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার অ্যাক্সেস মডিফায়ারটা নট অ্যালাউড, এটা মানে মানে অ্যাপ্লিকেবল লাগেই না, না, দরকার নাই। অ্যাপ্লিকেবল দরকারই না নাই, আর কি, এটা হ্যাঁ এটা অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল না, রাইট। কারণ আমরা স্ট্যাটিক কনস্ট্রাক্টরকে স্ট্যাটিক কোন একটা ফিল্ডকে আমরা যখন কল করি তখন হচ্ছে সরাসরি ক্লাসের নাম দিয়ে কল করি, ক্লাস আপনি পাইলে ওই ফিল্ড পাওয়া যাবে। তো এখানে এটা অ্যাপ্লিকেবল না। So on the other hand, instance constructor can have access modifier। স্ট্যাটিক কনস্ট্রাক্টরে আমরা দিতে পারলাম না, কিন্তু এই যে হ্যান্ড ইনস্ট্যান্স কনস্ট্রাক্টরের আগে আবার পাবলিক চুকি আছে, তো অ্যাক্সেস মডিফায়ার এখানে অ্যালাউড। আচ্ছা এই হলো এখানে আপনার, অ্যালাউড, সাইদুর ভাই অ্যালাউড মানে কি দিতেও পারি নাও দিতে পারি, কি না দিলেও কাজ করবে? না দিলে পাবলিক প্রাইভেট হয়ে যাবে, প্রাইভেট হয়ে যাবে, তার মানে যে ডিফল্ট এই ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার কাজ করবে তখন।
এটার ক্ষেত্রে পাবলিক প্রাইভেটের বিষয় আছে, বুঝতে পারছেন? তো এই হইলো আমাদের লেসন। এখানে আমরা এই বিষয়গুলো দেখলাম: স্ট্যাটিক ক্লাস, ইনস্ট্যান্স ক্লাস, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক এন্ড ইনস্ট্যান্স মেম্বারস। তো আমরা নেক্সট লেসনে যাই। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এটা এই লেসনটা ইনহেরিটেন্স নিয়ে। হ্যাঁ, ইনহেরিটেন্স খুব এসেনশিয়াল একটা বিষয়, সব প্রোগ্রামিং না, সব প্রোগ্রামিং। তো ইনহেরিটেন্স নিয়ে কি আপনাদের কোনো ধারণা আছে বা কিছু জানা আছে? ধারণা থাকার কথা টুকটাক। ওই তো ইনহেরিট করে মানে একটা একটা যে ক্লাসের যে মেম্বার গুলো আছে সবগুলোকে সে আবার কপি করে নেয়, যে কপি করে ইনিশিয়ালাইজ করে সবকিছুই করে। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখানে আমরা যেটা শিখবো: হোয়াই ইনহেরিটেন্স, অ্যাডভান্টেজ অফ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স সিনট্যাক্স, ইনহেরিটেন্স কনসেপ্ট। আচ্ছা, সিনট্যাক্স অফ ইনহেরিটেন্স। তো ইন দিস সিনট্যাক্স, ডিরাইভড ক্লাস ইনহেরিটস ফ্রম এ প্যারেন্ট ক্লাস। এটা হচ্ছে ইনহেরিটেন্স এর একটা এক্সাম্পল আর কি, নিচেরটা। ডিরাইভড ক্লাস, এই ক্লাসটার নামই দেওয়া হয়েছে ডিরাইভড ক্লাস, এখানে এক্স ওয়াই জেড অন্য নামও দেওয়া যেত। তারপরে একটা কোলন চিহ্ন আছে, তারপরে হচ্ছে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস হচ্ছে এই ক্লাসটা। সো এটার একটা নাম আমরা অন্য যে কিছু দিতে পারতাম, জাস্ট বোঝানোর জন্য। আর কনসেপচুয়ালি, জি বলেন। না না, একটু মানে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, কনসেপচুয়ালি হচ্ছে এই ক্লাসটাকে ডিরাইভড ক্লাস বলে, আর এই ক্লাসটাকে প্যারেন্ট ক্লাস বলে। এই ক্লাস হচ্ছে ডিরাইভড হবে, আর এইটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এই ক্লাসটাকে এখান থেকে ইনহেরিট করা হয়েছে। এটা হচ্ছে কনসেপচুয়াল। আর সি শার্প সাপোর্টস সিঙ্গেল ক্লাস ইনহেরিটেন্স, সাপোর্ট মাল্টিপল, সি শার্প সাপোর্ট মাল্টিপল ইন্টারফেস ইনহেরিটেন্স। এটা একটা ব্যাপার আছে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটা একটা ক্লাস নিলাম আমরা, নাম দিলাম হচ্ছে বেস ক্লাস। তো আমি এখান থেকে যেটা করব, আমি এই বেস ক্লাসটাকে ইনহেরিট করলাম। আমরা এখন কিছু রাখি নাই, এটা তো আমরা পরবর্তীতে থাকবো। বুঝি নাই সাইদুর ভাই, বুঝি নাই। প্রথমে আমি একটা ক্লাস এখানে ক্রিয়েট করছি, এই ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে বেস ক্লাস। হ্যাঁ, সো আচ্ছা, আপনি যে কোনো নামই দিতে পারেন, আমরা বোঝার সুবিধার্থে এখানে বেস ক্লাস নামটা দিচ্ছি। এবং পরে আরেকটা ক্লাস নিচ্ছি, এটার নাম দিচ্ছি ডিরাইভড ক্লাস। হ্যাঁ, তো এটাও আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা বোঝার সুবিধার্থে এটা ডিরাইভড ক্লাস নাম দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমার এইখানে একটা কোলন চিহ্ন আছে, দেখেন কোলন চিহ্ন। তারপরে হচ্ছে আমি এই বেস ক্লাসটাকে এখানে ইনহেরিট করলাম। সো এটা হচ্ছে ইনহেরিটের একটা সিনট্যাক্স আর কি, ইনহেরিটটা এইভাবে করে। তো এই ক্লাসটাকে যে ইনহেরিট করে তাকে বলা হয় ডিরাইভড ক্লাস, আর যাকে ইনহেরিট করা হয় তাকে বলা হয় হচ্ছে বেস ক্লাস। এই সেই নাম অনুযায়ী আমরা এখানে নামগুলি ওইভাবে দিচ্ছি: বেস ক্লাস, ডিরাইভড ক্লাস। এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? মনোজ দা, একমাত্র মনোজ দা এই কথা বলে। একটা এক্সাম্পল দিয়ে বুঝান একটু। হ্যাঁ, এই যে এটাই তো এক্সাম্পল, এটাই তো এক্সাম্পল। পরে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আপাতত আপনি সিনট্যাক্সটা বুঝতে পারছেন কিনা? ইনহেরিটেন্স এর এক্সাম্পল হচ্ছে এটাই। আপনি যে এখানে এটা হচ্ছে বেস ক্লাস, এটা হচ্ছে ডিরাইভড ক্লাস, এটা হচ্ছে বেস ক্লাস।
এই ক্লাসটাকে আমরা এখান থেকে এই ক্লাস থেকে ইনহেরিট করছি। তো ইনহেরিটেন্সের কনসেপ্ট ইনহেরিট অনুযায়ী করে কি ডিরাইভড ক্লাস হচ্ছে, মানে ইনহেরিটেড হয়ে কি ডিরাইভড ক্লাস হচ্ছে এরকম বোঝাচ্ছে? এটা আমি আবার বলি আপনাকে, আমরা যখন একটা ক্লাসকে ইনহেরিট করি, সেই হ্যাঁ। ইনহেরিট আমরা কিভাবে করি? যেমন এটা হচ্ছে আমার একটা ক্লাস, আমি এই ক্লাস থেকে ইনহেরিট করলাম এই ক্লাসটাকে। সো এইখানে যেহেতু এই ক্লাসটাকে ইনহেরিট করা হয়েছে, ইনহেরিটেন্সের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এখানে কনসেপচুয়ালি এটা একটা নাম, এটা এইভাবে বলা হয় যে এটারে হচ্ছে ডিরাইভড ক্লাস বলে, যেহেতু আমি এখান থেকে ইনহেরিট করছি, আর এটাকে হচ্ছে বেস ক্লাস বলে কারণ এই ক্লাসটাকে আমি ইনহেরিট করছি। এরপরে এই ক্লাসে আপনি কি রাখলেন না রাখলেন, কি আসলো না আসলো, সেটা পরের বিষয়। হ্যাঁ, সেটাতে আপনি অনেক কিছুই রাখতে পারেন, অনেক কিছু ইনহেরিট হবে, কিন্তু আপনার কনসেপ্ট হচ্ছে যেহেতু এই ক্লাস থেকে আমি ইনহেরিট করছি, এই জন্য এই ক্লাসটাকে ডিরাইভড ক্লাস বলা হয়, আর এই ক্লাসটাকে যেহেতু আমি ইনহেরিট করছি এই জন্য এটাকে বেস ক্লাস বলা হয়। তো আপনারা হয়তো আহ স্বাভাবিকভাবে যারা জবের জন্য ইন্টারভিউ দিতে যায় বা কোশ্চেন করে, তখন তাকে এইভাবে কোশ্চেন করা হয়, ডিরেক্ট ক্লাস নিয়ে একটা কোশ্চেন করলো, বেস ক্লাস নিয়ে একটা কোশ্চেন করলো, তখন তাকে স্পেসিফিক এটা বুঝতে হবে যে যখন বেস ক্লাস বলবে তখন বুঝবেন যে এটারে মিন করছে, আর যখন ডিরেক্ট ক্লাস বলবে এটারে মিন করছে। কিন্তু প্রোগ্রামিং এ তো আর বেস ক্লাস ডিরেক্ট ক্লাস লিখবে না, এখানে অন্য কিছু লিখবে, একটা স্পেসিফিক মিনিংফুল একটা নাম লিখবে। বাট এই কনসেপ্টটা আপনার জানা থাকা দরকার আছে, এটা হচ্ছে বেস ক্লাস, এটা বেস ক্লাস, এটা হচ্ছে ডিরেক্ট ক্লাস। আশা করি বোঝা গেছে আচ্ছা। বিষয়টা। আচ্ছা, ওয়াই ইনহেরিটেন্স? ইনহেরিটেন্স আসলে কেন, এটা না করলে কি অসুবিধা, করলে কি সুবিধা? তো এটার একটা সিম্পল এক্সাম্পল এখানে দেওয়া আছে, এ লট অফ কোড বিটুইন দিস টু ক্লাসেস ইজ ডুপ্লিকেট। এখানে দেখেন একটা ক্লাস পার্ট টাইম এমপ্লয়ি, আর সরি এটা ফুল টাইম এমপ্লয়ি, এটা পার্ট টাইম এমপ্লয়ি। ভিতরের কোড গুলি অলমোস্ট সেম, এখানে প্রিন্ট ফুল নেম আছে, এখানে প্রিন্ট ফুল নেম আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আছে। এই অনলি ডিফারেন্স এখানে ইয়ারলি স্যালারি, এখানে আওয়ারলি স্যালারি, আর সব কিন্তু মোটামুটি একই, কোনো ডিফারেন্স নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে ইনহেরিটেন্স এর একটা প্রয়োজনীয়তা দেখা যায়। সেটা কিভাবে? প্রথমত হচ্ছে দেখেন, এমপ্লয়ি একটা ক্লাস, সেখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলি রাখলাম, এবং এই প্রিন্ট ফুল নেম মেথডটা রাখলাম। তারপরে ওই যে ফুল টাইম এমপ্লয়ি আর হচ্ছে পার্ট টাইম এমপ্লয়ি, এই যে দুইটা ক্লাস, ফুল টাইম এমপ্লয়ি পার্ট টাইম এমপ্লয়ি, এই দুটা ক্লাস, এই দুটা ক্লাসের মধ্যে শুধু রাখলো হচ্ছে কি ইয়ারলি স্যালারি, আওয়ারলি স্যালারি, জাস্ট এই দুটা জিনিস রাখছি, আর বাকি জিনিসটা রাখলাম হচ্ছে আমি এমপ্লয়ি ক্লাসের মধ্যে। তো এটা আমরা একটু এক্সাম্পল সহ দেখি। টাইম, এটা একটা ক্লাস, এটার মধ্যে আহ ইমেল অ্যাড্রেস আর হলো ইয়ারলি স্যালারি। ইয়ারলি স্যালারি, তারপরে একটা মেথড আছে প্রিন্ট ফুল নেম।
এখন যেটা করতেছে এটা হচ্ছে ইনহেরিটেন্স ছাড়া, মানে স্বাভাবিকভাবে আমরা যেটা করি সেটা করলে আমাদের মূলত যা করতে হয় সেটা একটু দেখাই। ইনহেরিটেন্স ছাড়া কেমন হয় সেটা দেখার জন্য। যেমন ফুল টাইম এমপ্লয়ির একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, ফুল টাইম এমপ্লয়ি FE দেখলাম, e dot ASCII বানানো হয়েছে না? এটা ঠিক আছে মনোজা? হ্যাঁ হ্যাঁ মেল ঠিক আছে দাদা? স্যালারি মনোজ দা অফিসিয়াল মেলটা বলেন। ওই যে রম একটু কম হয়েছে আর কি, .com তো মানে এই আর কি। রোববার শূন্য করে কমায় দিই আওয়ারলি। আচ্ছা, এইখানে আসলে একটা সিম্পল বিষয়, আমরা বাকি ইনফরমেশন গুলো এখানে দেখাইতে পারতাম, যেমন এইখানে মানে স্যালারি ইমেল এগুলি লিখে নেই। হ্যাঁ দুইটা দেখাইছি না কি, এটা প্রিন্টের ব্যাপার, এটা সমস্যা না। এটা দিয়ে দেই ফ্রম ফুল টাইম, পার্ট টাইম দেখালাম। তো এখানে যেটা হয়েছে যে আমরা দুইটা ক্লাস ক্রিয়েট করছি এবং দুইটা ক্লাসের মধ্যে সেম ভ্যালুগুলি আমরা রাখছি, যেমন ফুল ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল সেম ভেরিয়েবল গুলি এখানে আছে, এবং এটা অ্যাকচুয়ালি ডুপ্লিকেট হয়েছে আর কি, ডুপ্লিকেসি হয়েছে প্রচুর। তো এইখানে ইনহেরিটেন্সের একটা কাজ আছে। আর এখানে যেটা করলাম এটা একটা সিম্পলি জাস্ট আমি
এগুলি এই ক্লাসগুলি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এগুলিতে ভ্যালু অ্যাসাইন করলাম এবং এই প্রিন্ট ফুল নেম এই মেথডটা আমি কল করলাম দুইটা ক্লাসের আলাদা আলাদা ভাবে। এই কাজটাই এখন যেভাবে হচ্ছে এইভাবেই হবে, একইভাবে হবে, কোনো ডিফারেন্স হবে না, কিন্তু আমার এইখানে চেঞ্জ হবে, এইখানে চেঞ্জ হবে। এইখানে চেঞ্জটা কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। আমি এমপ্লয়ি নামের একটা ক্লাস নিলাম এবং এইখানে এগুলি কপি করে নিয়ে গেলাম। তখন আর এটা প্রযোজ্য হবে না। দেখেন এখানে দুনিয়ার এরর এসে ঘুরে আছে, এরর এসে ঘুরে আছে, কারণ হচ্ছে ওই জিনিসগুলি সে পাচ্ছে না। এখন আমরা এখান থেকে ইনহেরিটেন্সের কনসেপ্টটা ইউজ করব। কি হবে? এমপ্লয়ি, এখানে ইনহেরিটেন্সের কনসেপ্টটা ইউজ করব। দেখেন আমাদের সব এরর চলে গেছে এবং আমি যদি এটা আবার রান করি, সে আগে যেভাবে প্রিন্ট হচ্ছে সেভাবে প্রিন্ট হচ্ছে। তো যে বিষয়টা কি বুঝে গেছে, মানে এখানে কোনো কনফিউশন তৈরি হয়েছে আপনাদের? কোনো এখানে কোনো কনফিউশন আছে? বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে এইটুকুর মধ্যে? দেখেন আগে এখানে কিন্তু আমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলি সব ছিল। আমি এখানে দেখেন ফুল টাইম এমপ্লয়ি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এফই। এখানে এই হচ্ছে আমার ফুল টাইম এমপ্লয়ি ক্লাসটা। এই ফুল টাইম এমপ্লয়ির মধ্যে কিন্তু আছে শুধুমাত্র ইয়ারলি স্যালারি, এই ফিল্ডটা আছে, আর কোনোটা নাই। এই যে ইয়ারলি স্যালারি এইটুকু আছে, আর বাকিগুলো কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলি কিছু নাই, এগুলি কিছু নাই। বাট আমি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমি সেগুলিও পাচ্ছি, ফার্স্ট নেমও পাচ্ছি, লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলি সবই পাচ্ছি, যদিও এখানে নাই। কিভাবে পাচ্ছি? পাচ্ছি বিকজ অফ আমি এই জিনিসগুলি এইখানে না থাকলেও এটা আছে কোথায়? এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আছে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল প্রিন্ট ফুল নেম এটা এমপ্লয়ি ক্লাসের মধ্যে আছে এবং আমি কি করছি? এই এমপ্লয়ি ক্লাসটা ইনহেরিট করছি। এমপ্লয়ি ক্লাসটা যখন ইনহেরিট করছি তখন কিন্তু আমি এগুলি সবই পাচ্ছি, সবই পাচ্ছি। দেখেন আমি যদি এমপ্লয়ি ক্লাসটা ইনহেরিট না করি এখানে কি হয়? আমি এটা মুছে দিলাম। এখন কি হয় দেখেন, সব আলাদা চলে আসছে। সে এই যে ইয়ারলি স্যালারি শুধু এটা পাচ্ছে, কারণ কি এই ইয়ারলি স্যালারি এটা আমি এখানে ডিপেন্ড করছি, আর বাকিগুলো কিন্তু এখানে ডিপেন্ড করি নাই। ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ডিপেন্ড করি নাই, যার জন্য পাচ্ছি। আবার যদি আমি এটা এখান থেকে ইনহেরিট করি, আমি এমপ্লয়ি এখান থেকে ইনহেরিট করে দিলাম, এখন দেখেন এররগুলি সব চলে গেছে। এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? আমি যখন এই ফুল টাইম এমপ্লয়ি ক্লাস থেকে যখন এমপ্লয়ি ক্লাসটা ইনহেরিট করি তখন দুইটা ক্লাস আসলে মার্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এই ক্লাসটা আর এই ক্লাসটা মার্জ হয়ে যাচ্ছে এবং এই ক্লাসের অবজেক্ট আবার এই ক্লাসের অবজেক্টগুলি, মানে এই ক্লাস থেকে এই ক্লাসের অবজেক্টগুলিও পাওয়া যাচ্ছে। যেহেতু মার্জ হয়ে যাচ্ছে দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে এই ক্লাসের অধীনে এই ক্লাস এই অবজেক্টগুলিও চলে আসতেছে। তো এইখানে কি কোনো কনফিউশন আছে? বুঝতে কিছু অসুবিধা হয়েছে? মার্জ হচ্ছে কিন্তু কমন যেটা আছে সেটা তো একবারই হবে। হ্যাঁ, একবারই তো হয়েছে। কমনটা তো আর দুইবার হবে না। না, মার্জ কনসেপ্টে যখন আসবো তখন তো কমন যেটা সেটা একবার থাকবে, বাকিগুলো মার্জ কনসেপ্ট না মনোজ দা, আমি বোঝার জন্য কথাটা বলছি। কনসেপ্ট হলো ঠিক আছে, বুঝতে পারছি সেটাই। ইনহেরিটেন্সের কনসেপ্ট। ইনহেরিটেন্স সেটাই। হ্যাঁ, বোঝার জন্য কথাটা বলছি। হ্যাঁ, আর কমনের বিষয়টা আমি বুঝিনি। কমন বিষয়টা কি বললাম?
কমনে বলছি যে এই যে এখানে ইয়ারলি স্যালারিটা আছে এখানে, হ্যাঁ 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 ইয়ারলি স্যালারিটা তো এখানে এখানে ইয়ারলি স্যালারিটা আছে উপরে উপরে আরেকটা জায়গায় ইয়ারলি স্যালারি কোথায় স্ক্রিনটা? এখানে নাই তো, ইয়ারলি স্যালারি তো এখানে নাই। এইখানে বিষয়টা হচ্ছে কি, এটা আমরা যেটা করি, যেমন কমন বিষয়গুলি এই ক্লাসের মধ্যে নিয়ে আসছি, কমন বিষয়গুলি। কারণ এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, এটা এই যে ফুল টাইম এমপ্লয়ি তারও ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আছে, যে পার্ট টাইম এমপ্লয়ি তারও ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আছে, হ্যাঁ। তারপরে এই যে ফুল নেম, যে ফুল টাইম এমপ্লয়ি তারও ফুল নেম আছে, যে পার্ট টাইম এমপ্লয়ি তারও ফুল নেম আছে, হ্যাঁ। সো এগুলি কমন জিনিসগুলি এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে নিয়ে আসছে। আর এই যে ইয়ারলি স্যালারি, এটা কিন্তু এই পার্ট টাইম এমপ্লয়ি ওলার নাই, আবার এই আওয়ারলি স্যালারি এটা ফুল নেম এমপ্লয়ি ওলার নাই। সো আমার যখন কমন বিষয়গুলি দরকার, তখন আমি এই এমপ্লয়ি ক্লাস্টারে আমি ইনহেরিট করতেছি। এখানে যখন কমন বিষয়গুলো ওখান থেকে চলে আসবে, হ্যাঁ, আমার যখন কমন বিষয়গুলি দরকার, তখন আমি এই হ্যাঁ, এমপ্লয়ি বুঝতে পারছি। ক্লাসটা ইনহেরিট করতেছি। এই ঠিক আর আছে, ঠিক আছে, যেহেতু বুঝলাম। আওয়ারলি স্যালারি কমন না, কমন না, ওটা বরং হ্যাঁ। উল্টা, আমি তখন ভুল বলেছিলাম, এটা বরং কমন না আর কি, আনকমনটা। এই জন্য আমি এটা এখানে রাখছি, আর আমার কমন গুলি তো আমি এখান থেকেই পাচ্ছি। সো আমার কোডটা কি হচ্ছে, কোডটা রিইউজ হচ্ছে। দেখেন আমার কিন্তু এখানে যদিও আমার দুইটা ক্লাস, আপনি প্র্যাকটিক্যালি আপনি যখন কাজ করতে যাবেন বড় প্রজেক্টে, দুইটা না, দেখা গেছে এরকম একটা ক্লাস আছে, এখানে কমন কিছু ইনফরমেশন আমি রাখছি, আইটেম রাখছি, যেটা আমার হয়তো 50-60টা জায়গা থেকে কল হয়েছে বা ইনহেরিট করা হয়েছে, হ্যাঁ, 50-60টা ক্লাস। তখন 50-60 বার ওই কোডগুলি না লেখা আমি লিখছি একবার লিখে এটা আমি ইউজ করলাম। এই হচ্ছে ইনহেরিটেন্সের সুবিধা। বুঝা গেছে তো বিষয়টা? আর রিইউজ, এটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, রিউজ মানে কাজটাকে আরো স্মুথ করার জন্য এই প্রোগ্রামিং এই বিষয়গুলি করা হয়। তার মানে এই না যে এই কাজটা আমি ইনহেরিট না করে করতে পারবো না, ইনহেরিট করা করতে তো পারবো, তখন আমার কোড আননেসেসারি কোড বেড়ে গেল। যেমন প্রথমবার আমি যেটা দেখাইলাম, ইনহেরিট না করে দেখাইলাম। এই হচ্ছে ফ্যাক্ট। আর এটা রান করলে আউটপুটটা আমরা প্রথমবার যেটা দেখছিলাম সেই একই আউটপুট আসবে, এই একই আউটপুট আসবে। তো বোঝা গেছে না বিষয়টা? আচ্ছা, আমরা নেক্সটে যাই। আচ্ছা, ইউজিং ইনহেরিটেন্স, এটা তো আমরা দেখলাম। এইটা আমরা হ্যাঁ সাইদ ভাই, জি বলেন। একটু আপনি একটু পিছনে যান, মানে আমার একটা জিনিস জানার ছিল, সেটা হলো ওই যে আমরা এমপ্লয়ি যে ক্লাসটা করছি এখানে, এমপ্লয়ি ক্লাস, এরকম কি আমরা আরো মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি না, এখানে ইনহেরিট করতে পারি না? মনে করেন যে আমার তো এখানে দুইটা গ্রুপ আছে, একটা ইয়ারলি গ্রুপ, একটা হলো হাফ ইয়ারলি স্যালারি, দুইটা পার্টে আমরা ভাগ করছি জিনিসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়ারলি, এখানে ইয়ারলি ভাগ করলাম, মনে করেন আমার বেসিক আরো কিছু তথ্য সেখানে থাকলো, হ্যাঁ মনে করেন আমার যে এজ বা রিলিজন, এই ধরনের কিছু তথ্য আমি আর একটা ক্লাসের মধ্যে রাখবো, মনে করেন আরেকটা পার্ট করব। হ্যাঁ। সেখানে কি আমি এখানে আরেকটা মাল্টিপল এমপ্লয়ির মতো আরেকটা ক্লাস ইউজ করতে পারি না, বা আদার ইনফো নাম আচ্ছা, দিয়ে মনে করেন আপনার এই অ্যানসারটা আসতেছে সামনে, হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আরো একটা পার্ট মার্জ করা। হ্যাঁ, এটা সামনে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইনহেরিটেন্সের ইউজটা এটা আমরা দেখে ফেলছি অলরেডি। আচ্ছা, সি শার্প ডোন্ট অ্যালাউ মাল্টিপল ক্লাস ইনহেরিটেন্স, এটা আমরা একটু দেখি। যেমন রূপ ভাই আরেকটা বললো, সেই রূপ ভাইয়ের কনসেপ্টটাই চলে আসছে। পাবলিক ক্লাস, রূপ ভাই বলেন একটা ক্লাসের নাম বলেন, কি নাম দিতে পারি? আদার ইনফো, হ্যালো, আদার ইনফো, ঠিক আছে। আদার ইনফো, হ্যাঁ হ্যাঁ। সুন্দর একটা নাম দিচ্ছেন আপনি, আদার ইনফো। আদার ইনফোর মধ্যে কি এজ আসছে? থাকবে, রিলিজন থাকবে। আচ্ছা, এস, হুম। ইন্টিজার,
আর হচ্ছে ডেট অফ বার্থ দেন, তিনটে থাক। ডেট অফ ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় দেখেন, প্রথমত হচ্ছে এখানে কি বলতেছে, সি শার্প ডোন্ট অ্যালাউ মাল্টিপল ক্লাস ইনহেরিটেন্স। মাল্টিপল ক্লাস ইনহেরিটেন্সটা কি? যেমন রোববাই আদার ইনফোটাও চাচ্ছে, আদার ইনফো দিলাম, লাউ লাইফ চলে আসছে, আদার ইনফো দিলাম, লাউ লাইফ চলে আসছে, এবং এখানে দুইটা এরর চলে আসছে। কি বলতেছে, class full-time employee cannot have multiple base class employee and other info. দুইটা বেস ক্লাস সে রাখতে পারবে না। পার্ট টাইম এমপ্লয়ি ক্যান নট হ্যাভ মাল্টিপল বেস ক্লাস এমপ্লয়ি এন্ড আদার ইনফো, এমপ্লয়ি এন্ড আদার ইনফো, দুইটা বেস ক্লাস সে রাখতে পারবে না। তাইলে উপায় কি? রোববার রিকোয়ারমেন্টস তো আমাদের ফুলফিল করতেই হবে। তাহলে উপায় অবশ্যই সি শার্প অ্যালাউ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টিপল না করলেও মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে। মাল্টি লেভেলটা কেমন? মানে এটা আমরা মুছে দেই, আমি ফুল টাইম থেকে ইনহেরিট করছি এমপ্লয়ি ক্লাসটাকে, আবার কি করব, এমপ্লয়ি থেকে ইনহেরিট করব, এমপ্লয়ি থেকে ইনহেরিট করব আদার ইনফো ক্লাসটাকে, এই যে আদার ইনফো ক্লাসটা। এখন কিন্তু কোনো এরর নাই, দেখেন এখন কোনো এরর নেই। এখন আমি যেটা করতে পারবো, fe ডট, এই যে দেখেন এজ ডিওবি চলে আসছে, রোব ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 ঠিক ঠিক। এজ এজ চলে আসছে, 35 দিলাম। এইখানেও তাই দেখেন, পি ডট এস এস ডিওবি এগুলি সব চলে আসছে। এটা আবার রোববার এজ না, আমি জানি না রে, এটা জাস্ট একটা এমনি দিলাম। তো আমরা রান করে দেখি কোনো এরর আসে কিনা। হ্যাঁ, কোনো এরর নাই। তো বোঝা গেছে বিষয়টা। সি শার্প অ্যালাউ মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমার ফুল টাইম ক্লাস ইনহেরিট করছে এমপ্লয়ি ক্লাস থেকে, আবার এমপ্লয়ি ক্লাস ইনহেরিট করছে আদার ইনফো থেকে। রূপভাই খুব ভালো একটা তাহলে তো example আমি দিয়েছে। এখানে আরেকটা জিনিস আমার যতটুকু বুঝতে পারছি, আমার যতটুকু মনে হচ্ছে, তাহলে এখন যদি আমি আরো আরেকটা ক্লাস যদি আমি অ্যাড করতে চাই, তাহলে সেটাকে তো আমি আদার ইনফোর সঙ্গে অ্যাড করবো। যেমন আপনি এমপ্লয়ি ইনফোর সঙ্গে আদার ইনফোকে অ্যাড করছেন, হ্যাঁ তাহলে আমি যদি আরো একটা যদি আপনার মানে বেসিক কিছু তথ্য নিয়ে বা ডাটা নিয়ে যদি আমি আরেকটা ক্লাস তৈরি করি, তাহলে সেটাকে তো আমি আদার ইনফোর সঙ্গে আপনার কোলন দিয়ে আদার ইনফোর সঙ্গে মার্জ করবো, তাই না? হ্যাঁ, তখন আপনার আর আপনার রিকোয়ারমেন্টসটা যদি ওইরকম হয়, হ্যাঁ তাহলে হ্যাঁ তো হ্যাঁ আপনি আদার ইনফোর সাথেই মার্জ করবেন। আদার ইনফোর সঙ্গে করবো, তাই না? রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা তবে আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছি। আপনি যেহেতু এখানে একটা বাধা আছে যে আপনি দুইটা ক্লাস একবারে ইনহেরিট করতে পারবেন না, সো আপনার হ্যাঁ হ্যাঁ রিকোয়ারমেন্টস হ্যাঁ, তো ওইভাবেই আসবে যে সেটা বুঝতে যেন পারছি। আবার আদার ইনফোর সাথে মার্জ হয়, বা এটা আদার ইনহেরিট ইনফোর সঙ্গে করবেন মার্জ আদার করে, ইনফো। আচ্ছা সো লেভেল আপনি একটার হ্যাঁ, পর একটা বাড়াইতে পারেন, এদিক দিয়ে কোনো বাধা নেই, বাড়াইতে পারবো। কিন্তু আচ্ছা আপনি আচ্ছা, ডাবল ট্রিপল করতে পারবেন না, দুইটা তিনটা এখানে বুঝতে আপনি পারছি। ইনহেরিট করতে মানে পারবেন। আমার লেভেলটা পারবে এখানে, হ্যাঁ, লেভেল বাড়বে। তবে লেভেলটা পারবে। ডাবল ট্রিপল করা যায়, ওটা আবার ইন্টারফেস দিয়ে, সেটা ভিন্ন জিনিস, ওগুলি আমরা এখন শিখি নাই, ওগুলি পরে শিখবো। ঠিক আছে। তবে ক্লাসের ক্ষেত্রে হচ্ছে এই সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, why inheritance, এটা তো আমরা দেখলাম। Inheritance is one of the primary pillar of object oriented programming. That means object oriented programming এর যে চারটা প্রাইমারি পিলার আছে আর কি, আপনার এনক্যাপসুলেশন,
অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এগুলি হচ্ছে চারটা পিলার বলে অবজেক্ট ওরিয়েন্টেড। তার মধ্যে ইনহেরিটেন্স একটা। সো ইনহেরিটেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আর কি সি শার্প অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। সেই জিনিসটা এখানে বলা হয়েছে, ইট অ্যালাউস কোড রিইউজ। এই যে ওই জিনিসটা আমরা যেটা দেখলাম যে কোড রিইউজ করার রিইউজটা অ্যালাউ করে। একই কোড আমি 10 জায়গায় না লেখা এক জায়গায় লিখলাম এবং সেটাকে আমি 10 জায়গায় ব্যবহার করি। তারপরে হচ্ছে কোড রিইউজ ক্যান রিডিউস টাইম এন্ড ইউজ। আপনি যখন কোড রিইউজ করবেন 10 জায়গায় লিখতে গেলে সেখানে টাইমও যাবে, আবার ইররও আসতে পারে, 10 জায়গায় 10 রকম লেখা ইরর আসবে। তো আপনি যখন ইনহেরিটেন্স কনসেপ্ট ব্যবহার করবেন তখন সেই ইরর আসবে না, আসার সম্ভাবনা কমে যাবে এবং টাইমটাও সেভ হবে। একটা নোট আছে, ইউ উইল স্পেসিফাই অল দ্য কমন ফিল্ডস, প্রপার্টিজ, মেথডস এন্ড বেস ইন দ্য বেস ক্লাস। যত কমন বিষয় আছে এগুলি সব আপনি বেস ক্লাসে রাখতে পারেন, which allows reusability. বেস ক্লাস মানে হচ্ছে যে ক্লাসটারে আমরা ইনহেরিট করি। In the derived class you will only have fields বা আনকমন ফিল্ড গুলি আর কি, যেটা হচ্ছে প্রাইভেট ফিল্ড, সেটা তো আর আপনি বেস ক্লাস রাখতে পারবেন না, যেহেতু প্রাইভেট, তাহলে আপনি সেটা পাবেন না। সো প্রাইভেট ফিল্ড গুলি হচ্ছে আপনি derived ক্লাসে রাখবেন। প্রপার্টিজ এন্ড মেথড দ্যাট আর স্পেসিফিক টু দ্যাট, যেটা বলতেছে ওই যে আনকমন ফিল্ড, প্রপার্টিজ, মেথড যেগুলি আছে যেটা হচ্ছে কমন না সেটা আপনি derived ক্লাসে রাখবেন, আর যেগুলি কমন সেটা হচ্ছে আপনি বেস ক্লাসে রাখবেন। আচ্ছা, চাইল্ড ক্লাস ইজ এ স্পেশালাইজেশন অফ বেস ক্লাস। বেস ক্লাস আর অটোমেটিক্যালি ইনহেরিটেড বিফোর derived class। এখানে যে বিষয়টা বলতেছে চাইল্ড ক্লাসটাকে স্পেশালাইজেশন বলা হয় বেস ক্লাসে, যেহেতু বেস ক্লাসে কমন বিষয়গুলি আছে, সেই কমন বিষয়গুলির সাথে অ্যাড হয় হচ্ছে চাইল্ড ক্লাসের বিষয়গুলি, যেখানে হচ্ছে স্পেসিফিক বিষয়গুলো থাকবে, এই জন্য এটাকে স্পেশালাইজেশন বলতেছে। আর বেস ক্লাসেস আর অটোমেটিক্যালি ইনস্ট্যান্টিয়েটেড বিফোর derived ক্লাস, মানে derived ক্লাসটা ইনস্ট্যান্ট আমরা যখন ইনহেরিট করার পর যখন আমরা এখানে দেখেন ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, এই যে এখানে আমি যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম তখন কিন্তু ইনস্ট্যান্স ক্রিয়েট করলে কি হয়, ইনস্ট্যান্সিয়েটেড হয় ক্লাসগুলি, এই ক্লাসগুলি ইনস্ট্যান্সিয়েটেড হয়, মানে এই ক্লাসের কনস্ট্রাক্টর কল হয় প্লাস এই ক্লাসের কনস্ট্রাক্টর যখন কল হয় তখন এই ক্লাসের অবজেক্টগুলির ইনস্ট্যান্স ক্রিয়েট হয়। সো এটাই এখানে বলতেছে। কিন্তু ইনহেরিটেন্স করলে কি হয়, আগে হচ্ছে বেস ক্লাস ইনস্ট্যান্সিয়েটেড হয়, পরে চাইল্ড ক্লাস ইনস্ট্যান্সিয়েটেড হয়, এই কথাটা এখানে বলতেছে। বেস ক্লাস আর অটোমেটিক্যালি ইনস্ট্যান্সিয়েটেড বিফোর derived ক্লাস, derived ক্লাসের আগেই বেস ক্লাসটা ইনস্ট্যান্সিয়েটেড হয়। প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর এক্সিকিউটস বিফোর চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। প্যারেন্ট ক্লাস কোনটা? প্যারেন্ট ক্লাস বলতে এখানে এই বেস ক্লাসটাকে বোঝায়, এই যে বেস ক্লাসটাকে প্যারেন্ট ক্লাস বোঝায়। এইটার কনস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হয় চাইল্ড ক্লাসের আগে, যেহেতু ইনস্ট্যান্সিয়েটেড হয়, আপনার ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্সিয়েটেড হতে গেলে কনস্ট্রাক্টরকে অবশ্যই কল হতে হবে। সো কনস্ট্রাক্টরটা কখন কারটা আগে কল হয়, প্যারেন্ট ক্লাসেরটা কল হয় বা বেস ক্লাসেরটা আগে কল হয়, পরে হচ্ছে চাইল্ড ক্লাসেরটা কল। এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। বেস ক্লাস আর অটোমেটিক্যালি ইনস্ট্যান্সিয়েটেড বিফোর derived ক্লাস, প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর এক্সিকিউটস বিফোর চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। তো এই হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে আপনাদের কোনো কনফিউশন কি আছে, বিষয় বুঝার আছে? যতটুকু আমরা দেখাইলাম না, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস না করলে যে প্রবলেমটা যে কি সেটাও বুঝতে পারবো না। হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে। দেখেন কোনো ইস্যু তৈরি আর হলে সাইদের ভাই, ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের যে 4টা পিলার, ওইটা নিয়ে কি কখনো আলোচনা হবে? মানে যে বলছিলেন যে এইখানে এটা তো 4টা পিলার আমি বললাম, এই পিলারের যা যা আছে ওগুলি নিয়ে আলোচনা হবে, কারণ এগুলি এই যে চলে আসতেছে, যেমন ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করলাম। আমি তো টপিকস অবজেক্ট ওরিয়েন্টেড 4টা পিলার আছে, কিন্তু আমার তো সবই আলোচনা করতে হচ্ছে, তো আমরা আরো ডিটেলস আলোচনা করতেছি, টপিকস আমাদের সামনে যা আসতেছে সবই আলোচনা করতেছি। ঠিক আছে অনুজদা? থ্যাংক ইউ হ্যাঁ, সাইদের হ্যাঁ। ভাই।
আজকে খুব ভালো লাগলো। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমরা আবার নেক্সট ক্লাস আমাদের হবে হচ্ছে, আচ্ছা আজকে মঙ্গলবার, তাহলে আবার বুধবারে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস 15 তারিখ।